রাস্তার ঠিক বাম পাশে রাশেদের অফিস। ঠিক 12টার সময় রাশেদ অফিস থেকে তার লোকদের সাথে নিয়ে বের হয়ে আসবে, আর এই রাস্তা ধরে এগিয়ে যাবে মারুফ। রাশেদের অফিসের সামনেই মারুফ সারবে তার কাজ। কাজ শেষে মারুফ চলে আসবে সামনের এই রাস্তার মাথায়। মারুফের ফোন পেলেই সেখানে গাড়ি নিয়ে হাজির হবে ঘুমমতিন। মারুফ গাড়িতে ওঠা মাত্রই ঘুমমতিন গাড়ি স্টার্ট দিয়ে চলে আসবে এই রাস্তার মোড়ে। এই রাস্তার মাথায় গাড়ি নিয়ে অপেক্ষা করবো আমি। ঘুমমতিনের গাড়ি ছেড়ে ওরা আমার গাড়িতে উঠবে, আর আমি ওদের নিয়ে সোজা চলে আসবো এই রাস্তা দিয়ে ঠিক এখানে। রাশেদ অনেক লোকজন সাথে নিয়ে চলে, মারুফ কাম সারতে পারবো তো? ভাই, 1000 লোকজন নিয়ে চললেও ওই রাশেদ বাঁচবে না। কন্ট্রাক্ট নিয়ে ফেললে আমার বন্ধু মারুফ কখনোই চাইবে না অতিরিক্ত সময় রাশেদ বেঁচে থাক। রাশেদ সময় মতোই ক্লিয়ার হয়ে যাবে। আরে শোন শোন, এই রাশেদ মির্জা কাউরে ডরায় না। আমার হুকুম যদি না মানে তাইলে কিন্তু নাকে তুলা দিয়া শোয়া দিমু। আমি রাশেদ মির্জা কইতাছি, রাশেদ মির্জা। সরি। তোরা কে কোথায় আসস? ধর আমারে। কই গেলি তোরা? ওই যে ওরে ধর। মনে হয় জন্মের ঘুম ঘুমাচ্ছে। ভাই মারতেছেন কেন? জায়গা বেজায়গা ঘুমায় যাওয়া তো ভাইজানের একটা রোগ, এটা তো সবাই জানে। চিকিৎসা করতে কোন, ওষুধ খাইতে কোন, ইচ্ছা করে তার ঘুমায় পড়ে না। আরে চুপ থাক, চোরের স্বামী বাটপার। মারুন না। আরে ওর জন্য তো আজকে মারুফ সাগির দুইটাই ফাইনাল হয়ে যেত। ফাইনাল না হলেও সেমিফাইনাল কিন্তু হয়েছে। দৌড়াতে দৌড়াতে জান শেষ। দোস্ত, সামনের বছর অলিম্পিকে ম্যারাথন দৌড়ে অংশ নেব। টিটকারি মারস, আমার স্বল্প তোর টিটকারি মারস, যা কসম খাইলাম অহন থেকে আর ঘুমাবো না। ঘুমাও আর জেগে থাকো, সেটা তোমার ব্যাপার। আমাদের সাথে কোনো অপারেশনে, গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে তোমাকে যেন না দেখি। যদি দেখি, আমার চোখ সেটা সহ্য করবে না। সাত্তার ভাই, তোমার কাছে একটা রিকোয়েস্ট। আজ থেকে তুমি মতিনকে তোমার সাথে সাথেই রাখো। ওর সাথে ভাঙা নৌকায় চড়ে আমরা ডুবে মরতে চাই না। ঠিক আছে, তাই হবো। এখন চল, নেতা আসলাম ভাই দেখা করতে কইছে, ওইখানে যাইতে হইব। ভাই মাফও চাই, দোয়াও চাই। খুব টায়ার্ড, সারাদিন অনেক ধকল গেছে, এখন একটু। ঠিক আছে ঠিক আছে, আমি মতিন আর দিশা লয়ে যাবো না। সাত্তার ভাই, তাহলে আমরা যাই। ঠিক আছে, যাই, চল।
আসসালামু আলাইকুম নেতা। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে আজ এইখানে ডাকলেন কেন? পার্টি অফিসে তো ভালো আছিল। সব জায়গায় সবার সামনে সবকিছু বলা যায় না। এবার কোন আসলাম সাহেব, সমস্যা কি? সমস্যা বললেই কি তুই সমাধান করতে পারবি? চেষ্টা করুন। বল, কি সমস্যা? তুই তো জানিস ইদানিং আমার পার্টিকে নিয়ে যেভাবে পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, তাতে করে আমার দলের জনপ্রিয়তা কমতে কমতে শূন্যের কোঠায় চলে এসেছে। অথচ সামনে ইলেকশন। এই মুহূর্তে আমাদের কথা পাবলিক ভুলে গেলে চলবে না। কোনো ভোটই পাবো না। বড় বড় দলগুলো আমাদেরকে পাত্তাই দেবে না। সর্বনাশ! তাইলে তো আমরাও ফাঁসুন। আপনি আমাকে শেল্টার দেন, আর আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে তাহলে কেমনে উঠবো? তাই বলছি, আমাদের দল বাঁচাতে হলে একটা শোডাউন করতে হবে। কি ধরনের শোডাউন? ওর দিকে তাকায় লাভ নাই। হারামজাদা বইলেই ঘুমাই। ওর কানে কোনো বাতাস ঢুকবো না। কি করতে হইব আমার এখন? তোকে মৃত্যুর নাটক সাজাতে হবে। মৃত্যুর নাটক মানে? দেখিস গুলি যেন এদিক সেদিক না হয়। একটু এদিক সেদিক হলেই আমি কিন্তু ফাইনাল। আমি যারে দিয়ে গুলি করানো তার নিশানা ফসকায় না। অফিসটা কার? আমার এক বন্ধুর, আদম অফিস। ব্যবহার করতে পারুন? এখান থেকে টার্গেট করতে পারবি? কোনো ঘটনাই না। ট্রিগার টানবো, গুলি জায়গা মতো লাগবে। কোথায় লাগবে? হাতে। কিন্তু পালাবার জন্য একটা জোস প্ল্যান লাগবে। কারণ গুলি হওয়া মাত্রই মিডিয়া থেকে শুরু করে পুলিশ আমাদের অবস্থান বুঝে যাবে। সেই দায়িত্ব আমার। কাজ শেষ করে তুই আর আমি এই অফিসের পেছনে রাখা গাড়িতে উঠে চম্পট দেব। গাড়ি রেখে যাবো দিশা। আর ঘুমমতিন, ও থাকলে কিন্তু আমি কাজই করব না। না না, মতিন থাকবো না। গুড, ভেরি গুড। এবার মালের আওয়াজ দাও সত্তার ভাই। ডাবল টাকা না হলে আমরা কিন্তু নেই। টাকা এতক্ষণ তোদের গাড়ির ব্যাগ ডালাতে উঠে গেছে। তাহলে কাজও কাল সময় মতো হয়ে যাবে। আসলাম ভাইয়ের আগমন, 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 আসলাম ভাইয়ের আগমন। কামন কামন, আপনারা সবাই বসুন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই বিশাল জনসভা প্রমাণ করে দেয় আমার পার্টি কত জনপ্রিয়। আমার জনপ্রিয়তা দেখে আমি নিজেই গর্ববোধ করছি। আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন, প্রমাণ করে দিয়েছেন আমার পার্টি কত জনপ্রিয়। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে আজীবন থাকবো ইনশাআল্লাহ। এমন আপনারা এর মধ্যে কিছু স্বার্থন্বেষী মহল আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা পিছপা হব না। আমরা তাদের দাঁত ভাঙার জবাব দেব। তাই আমি এই জনসভায় স্পষ্ট করে বলে দিতে চাই, সেই সমস্ত কুচক্রী মহলকে এ তুই গুলি করলি? দোস্ত, আমি তো গুলি করিনি। তাহলে কে গুলি করলো?
ভাই। সাকিব তুই এদিক যা। পুলিশ কেন? চলো আল্লাহ। চলে যান। ঠিক আছে, প্লিজ প্লিজ আপনারা যান, যান প্লিজ, আপনিও যান। স্যার, গুলি হয়েছিল সামনের বিল্ডিং থেকে। শব্দ শুনে ফোর্স তাকিয়ে দেখেছে হত্যাকারী দুজনকে, কিন্তু চেহারা আইডেন্টিফাই করতে পারেনি। আমাদের ফোর্স সঙ্গে সঙ্গে তাড়া করেছিল, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে হত্যাকারী দুজন পালিয়ে গেছে। কোনো ছবি বা ভিডিও ফুটেজ এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি, তবে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি স্যার। ইশারা, ইয়েস স্যার। এখানে আমাদের কোনো কাজ নেই। টিম, লেটস গো টু দ্যাট বিল্ডিং। স্যার, এই স্পট থেকে গুলি করা হয়েছিল। আপনি শিওর এখান থেকে গুলি করা হয়েছিল? জি স্যার। স্যার, এই অস্ত্রটা কিলার পালিয়ে যাওয়ার সময় ফেলে গেছে। এই অস্ত্রের সবগুলি এখনো ইনট্যাক্ট। এই অস্ত্র থেকে এখন পর্যন্ত কোনো গুলি ছোড়া হয়নি। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। যে অস্ত্রের গুলিতে নেতা মারা গেছে সেটা শটগানের গুলি নয়, সেটা কাটা রাইফেলের। টিম, আশেপাশের বিল্ডিংগুলোতে সার্চ করো। আমার বিশ্বাস হত্যা যে রাইফেল দিয়ে করা হয়েছে তার কোনো না কোনো ক্লু খুঁজে পাওয়া যাবে। পুলিশ যাদের ধাওয়া করেছিল দে আর নট অরিজিনাল কিলার, কিন্তু তাদের আমার খুব প্রয়োজন। তারাই আমাদের সত্যিকার হত্যাকারী পর্যন্ত পৌঁছে দেবে। মারুফ সাগির এটা কি করলো? 100 বার কইছি গুলি হাতে করতে, কিন্তু একদম কপাল বরাবর গুলি লাগছে নেতার। বুঝলাম না, কিছুই বুঝতে পারলাম না। লিডার, মতিন বাইরে যদি অপারেশন দায়িত্বটা দিতেন তাহলে তোরা তো বেজার। ঘুমতেন রে দেয়া কাম করামু, ঘুমাইয়াই কুল পায় না। কি করলি? নেতার কপালে শটগানের গুলি লাগে নাই, লাগছে কাটা রাইফেলের গুলি। তার মানে নেতারে মারুফ গুলি করে নাই, অন্য কেউ গুলি করছে। আচ্ছা ঠিক আছে, আমি খবর নিতেছি। কি হয়েছে ভাই? নেতার গায়ে যে গুলি লাগছে সেই গুলি মারুফ করে নাই, অন্য কেউ করছে। তোমার ফোনে খবরটা যে দিছে সে ঠিক খবরই দিছে। গুলি মারুফ করে নাই, গুলি করছে অন্য কেউ। সেই অন্য কেউটা কে জানো ভাই? জানো না? ওই সেই অন্য কেউটা স্বয়ং আমি, তোমার এই ঘুমমতি। কি কি করলি? ঠিকই কই, এই ঘুমমতি নাকামে ঘুমায় না ভাই। ঘুমের ভান করে সব শোনে, তারপরে বুঝা শুনে ঠিক কাজটা করে। ওই হারামির বাচ্চা, তুই বুঝে শুনে এটা কি কাম করলি? হ্যাঁ, কি কাম করলি? তোরে আজকে আমি মাফ করে দেন নতুন বাইরে, আর জীবন ভুল করবো না।
পাথর কইছি না জীবন ছাড়ুম না, কইছি তো কইছি। ভাই দিশা একটা পাক্কা হারামজাদা, যা কয় তাই করে। ও যদি কইছো তোমার পা ছাড়বো না, আমি জানি ও তোমার পা ছাড়বো না। কিন্তু ভাই দিশা কিন্তু তোমার একটা দুঃসংবাদ এখনো দেয় নাই। সারা জীবন তুমি চামচামি কইরা গেছি, বয়স হয়েছে এখন, চামচামি করতে আর ভাল লাগে না, মাতবর হইতে ইচ্ছা করে। তাই সিদ্ধান্ত নিছি তোমার মাইরা ফালায় সারা শহরের মাথা হবো কি, আর তার জন্য দিশা তোমার পায়ে ধরছে। এখন দিশা বিদিশার মতো একটা কাম করবো, তোমার এই উঁচা বিল্ডিং এর ছাদ থেকে সোজা নিচে ফালায় দিচ্ছি, সোজা নিচে উপর থেকে যখন পড়বা, জানো ভাই নিচে পড়ার আগ পর্যন্ত কোনো কষ্ট পাইবা না, নিচে পড়ার পর কষ্ট পাইবা। কত ওজন এবার তোমার? 60-65 কেজি। এত ওজনের একটা জিনিস নিচে ফালাই দিলে ওই দিশা ফালাইয়া দে। টাটা বাই বাই। ভাই মারুফা সাকির, ঘুম বাড়াইতে হইব, তা না হলে আমার ঘুম হারাম। হেমতিন বল। মারুফ সর্বনাশ হয়ে গেছে, সাত্তার ভাই বাড়ির ছাদ থেকে লাফায়া পরে আত্মহত্যা করছেন। কি কি বললি? হ মারুফ, নেতা মার্ডারের কারণে ডিবি র্যাব সবাই পাগলের মতো খুঁড়ে খুঁজতেছে। এই ভয়ে মনে হয় সাত্তার ভাই, বুঝিস না, উপরে উপরে সাত্তার ভাইয়ের সাহসী ভাব আছিল, ভিতরে ভিতরে তো ভিতর ডিম। জাগা, তোরা সাবধানে থাকিস, পুলিশ কিন্তু পাগল হয়ে গেছে। তোরা কই? কমলাপুর স্টেশনে। চিটাগাং যাব, সাগির আমার সাথে নেই, কোথায় জানি না। ঠিক আছে ঠিক আছে, চিরগং পৌঁছে একটা ফোন দিস। আচ্ছা রাখি। দিশা, জলদি লোক পাঠান। মারুফ কমলাপুর স্টেশন থেকে ট্রেনে চিটাগাং যাইব, সামনের যে কোনো স্টেশনের সুবিধা মতো। বসতে পারি? কোথায় যাবেন? চিটাং পর্যন্ত নাকি রাস্তায় নেমে যাবেন? চিটাগাং। তাহলে ভালোই হলো, রাস্তায় কথা বলতে বলতে যাওয়া যাবে। আমি আবার ট্রেনের কামরায় একা চুপচাপ বসে থাকতে পারি না। আপনার নামটা? মারুফ, কাজী মারুফ। আমি রায়হান কবির সবুজ। ভাবছেন আমি বিজ্ঞপ্তি দেখে নাম বানিয়ে বলছি? না না, আসলে তা না। সত্যি কথা হচ্ছে যে ওই বিজ্ঞপ্তির ছেলেটি আমি। কি বিশ্বাস হচ্ছে না? এক মিনিট, এই দেখুন আমার ছোটবেলার ছবি। তার মানে আপনি বাড়ি ছেড়ে 15 বছর আগে পালিয়েছেন? জি। কি করব বলুন, আমার বাবা ছিলেন প্রচন্ড রাগী, ছেলে মেয়েদের পড়াশোনা ছাড়া আর কিছুই বুঝতে চাইতেন না তিনি। আমি তার একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও পড়াশোনা একটু 19-20 হলেই চলতো বেতের বাড়ি। তাই ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষায় ফেল করে আর বাড়ি ফিরতে সাহস হলো না। সোজা চিটাং শহরে এসে ট্রেনে চড়ে ঢাকায়, সাথে ছিল স্কুল ব্যাগ। কিন্তু সে তো 15 বছর আগে, এই বিজ্ঞপ্তি তো বেশি দিন হয়নি। জানি, আমার বাবা 15টা বছর নিরন্তর ভাবে আমাকে খুঁজছে, বাসে ট্রেনে লঞ্চে সব জায়গায় এই বিজ্ঞপ্তি আমাকে তাড়া করে ফিরছে। কিন্তু মনে আমার জেদ ছিল একটাই, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি আমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। ময়মনসিংহের একজন ব্যবসায়ীর সাথে পরিচয় হয়েছিল কমলাপুর রেল স্টেশনে। তিনি আমাকে পড়াশোনার সমস্ত খরচ দিয়েছেন, তার কারণেই আজ আমি পড়াশোনা শেষ করতে পেরেছি।
গতকাল আমার মাস্টার্সের সার্টিফিকেট পেয়েছি। এবছর অ্যাকাউন্টিং এ আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এই স্কুল ব্যাগে সেই সার্টিফিকেট নিয়ে আমি ফিরে যাচ্ছি আমার নিজের বাড়িতে। এতগুলো বছর বাবা মায়ের জন্য আপনার মন কাঁদেনি? ফোনে যোগাযোগ করলেও তো পারতেন। ইচ্ছে করেই করিনি। কথা বললে আমার মন নরম হয়ে যেত, হয়তো মাস্টার্সে এত ভালো রেজাল্ট করতে পারতাম না। আচ্ছা বলুন তো, এতগুলো বছর পর আমাকে দেখলে আমার মা কি করবে, বাবা কি বলবে? আমি জানি এতদিন পর ওরা আমাকে দেখলে ওরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এতগুলো বছর বুকে পাথর বেঁধে ঢাকায় পড়েছিলাম, কিন্তু আজ আর মন মানছে না। ইচ্ছে হচ্ছে বাড়িতে উড়ে চলে যাই। জানেন, আমরা একান্নবর্তী পরিবার। বাবা, চাচা, মামা, মামি সবাই একসাথেই থাকতাম। আমার মামাতো বোন মাটি খুব দুষ্ট ছিল। দুষ্টুমি ছাড়া এক দণ্ড থাকতে পারে। সুযোগ পেলেই আমি ওর চুলের বেনি ধরে টেনে দিতাম, ওকে চিমটি কাটতাম। আর আমার চাচাতো বোন টিকলি, আমি যখন ঘর ছাড়ি তখন সে চাচির কোলে। আল্লাহ যে কেন মানুষের সাথে এমন করেন তা মাঝে মধ্যে বুঝতে পারি না। এই যেমন আমার কথাই ধরুন, রাস্তার ছেলে আমি, এই দুনিয়ায় আমার কেউ নেই। কতদিন কত রাত আপন একজন লোকের জন্য আল্লাহর কাছে আফসোস করেছি। আর আপনি সবাই থাকতেও আপনি সবার কাছ থেকে দূরে। জীবনটা আসলে একটা গোলক ধাঁধা, আর এই গোলক ধাঁধায় কে যে কখন কোথায় ছিটকে পড়ে কেউ জানে না। এক্সকিউজ মি। সবুজ, 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 সবুজ ভাই, আমার একটা শেষ অনুরোধ রাখবে ভাই। আমার মাস্টার্সের সার্টিফিকেটটা যে করে হোক আমার বাবার কাছে পৌঁছে দেবে ভাই। কথা দাও ভাই, কথা দাও আমাকে। আমি কথা দিলাম। সবুজ, সবুজ, পুলিশ পালা, পালা। এই পথে আমার যাওয়া যাবে না, আমার অন্য পথে যেতে হবে। তুই আমাকে তোরা চিনবি না। ওকে তাড়া করেছিস কেন? আমাকে সব পাউডার আর ইনজেকশন নষ্ট করে ফেলাইছে। ঠিকই করেছে। ড্রাগস আমিও পছন্দ করি না। যারা ড্রাগস বিক্রি করে তারা সমাজের শত্রু, দেশের শত্রু।
সাত্তার ভাই নাই, কিন্তু তাই বইলা তো আমাকে ব্যবসা বাণিজ্য ধান্দাপাতি বন্ধ থাকলে চলবো না। ব্যবসা বাণিজ্য চালাইতে হলে একজনের নেতৃত্ব থাকতে হইব। শক্ত নেতৃত্ব ছাড়া তো আন্ডারওয়ার্ল্ডের ব্যবসা বাণিজ্য চালানো কঠিন। নেতৃত্ব দেওয়ার লোক ঠিক করে রাখছি, এইটা নিয়ে আপনাকে তো মাথা ঘামাইতে হইব না। লোক ঠিক করে রেখেছো? লোকটা কে? কে আমাদের নেতৃত্ব দেবে? দেন, নেতৃত্ব দিব আমাকে মতিন ভাই। উনার চাইতে ফিটেস্ট তো হেনার কাউরে দেখতেছি না। তুমি একলা দেখলেই তো হবে না, এত বড় ঝামেলা নিয়ে আমরা বসছি, আর উনি ঘুম নিয়ে ব্যস্ত। ঘুমিয়েই কুল পায় না, দিবেন আমাদের নেতৃত্ব। ভাই আমি কিন্তু ঘুমাই নাই, এমনি একটু কাইত হয়ে আসিলাম। কাত হয়েছিল, কাত হয়ে থাকো। এত বড় দায়িত্ব পালন তোমাকে দিয়ে হবে না। কেন মিয়া ভাই, যাইবো না কেন? আমি কি যোগ্য না? তুমি যোগ্য হও কোন হিসাবে? সাত্তার ভাই নাই তাতে কি? আরে মিয়া, সাত্তার ভাইয়ের জায়গায় তুমি যাইতে পারবা? কোথায় আগরতলার, কোথায় চকির তলা? বাড়ির মালিক না থাকলে চাকর বাকর কোনোদিন মালিক হয় নাকি? আমরা ওই চাকর বাকর রে কোনোদিন মালিক মানুম না। সারওয়ার ভাই কি জানি কইলেন? বোঝো নাই? বাড়ির মালিক না থাকলে চাকর বাকরে মালিক মানুম নাকি? সারওয়ার ভাই আবার কোন তো? চাকর বাকরে মালিক মানুম না। বাবা আবার কোন? আবার চাকর বাকরে মালিক মানুম না। আরেকবার কোন? ওই মিয়া মতিন, তুমি ওর ভয় দেখাও। বাড়ির চাকরের মালিক মানুম না। এই, আর কারো কোনো বক্তব্য আছে? কোনো অবজেকশন? শোন, ঘুমায়া থাকুক আর জায়গা থাকুক বাঘ বাঘি, আর তোরা হইলে সবগুলা শিয়াল, ফাল পারবে আর থাবা খাওয়ার মতো শুয়া পড়বি। এই পোস্ট অফিস আমি রেখেছি খোলা। প্রেমপত্র দিস, এই পোস্ট অফিস আমি রেখেছি খোলা। প্রেমপত্র দিস, এই পোস্ট অফিস আমি রেখেছি খোলা। তোর প্রেমের লেখা বরবরে একা ওরে মন ভোলা। তেরে প্রেম দেনা, তেরে প্রেম দেনা, তেরে প্রেম দেনা আমি বড় একলা। তেরে প্রেম দেনা, তেরে প্রেম দেনা আমি বড় একলা।
ইকবাল ইকবাল হায়দার, ডিবি পুলিশ। ইশারা মল্লিক, সাব ইন্সপেক্টর, ডিবি পুলিশ। কি সৌভাগ্য আপনার মতো নামি দামি অফিসার আমার এইখানে। কাজে কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম, এই তো দেখি গরিবের বাড়িতে হাতির পালা। আমার আগে জানালেই পারতেন, স্বাগতম জানানোর সমস্ত সিস্টেম আমি খুঁড়ে রাখতাম। সিস্টেমে আমি চলি না মতিন সাহেব, আমার সবকিছুই সিস্টেমের বাইরে। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই, কিন্তু ব্যাপারটা কি বলুন তো মতিন সাহেব, ছাত্তার সাহেব মাত্র মারা গেলেন, তার 3 দিনও হয়নি। তার জন্য শোক না করে ডিস্কো গানের সাথে নাচানাচি করছেন কি মনে করে? ওনার কথা চিন্তা করে ভাই 3-3টা দিন খালি কানছে আর কানছে, তাই শোক বুড়ানোর লেগে এখানে নিয়ে আইছি। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আরো 2জন লোক কাজ করতো, কি নাম যেন? ও ইয়েস, সাগির আর মারুফ। ওরা কোথায়? সাত্তার সাহেব তো কত লোকের ডাইকা ডাইকা কাম দিছে, ব্যবসা দিছে, তাগো সবার তো আমরা চিনুম না। কিন্তু আমরা যতদূর জানি মতিন সাহেব, আপনি, মারুফ আর সাগি নাকি খুব অন্তরঙ্গ ছিলেন। ভুল শুনছেন, এই নামের কাউরে আমি চিনি না। ঠিক আছে, কিন্তু মিস্টার মতিন, নেতা আবুল ও ছাত্তা সাহেবের খুনের ব্যাপারে সন্দেহভাজনদের তালিকায় আপনারাও আছেন। সো আমাকে না জানিয়ে শহরের বাইরে যাবার চেষ্টা করবেন না। এইসব কি কন? খুনির তালিকায় আমরা মানে? আর আমরা তো ব্যবসায়ী। দিশে আস্তে আস্তে। ইন্সপেক্টর সাহেব, আপনি যা কইতাছেন আমরা তাই করুন ইনশাল্লাহ। ওকে বাই। ইশারা, চলো। ডাক্তার, আমার ঝিনুক তো এখনো কথা বলছে না। মা বাবা মরা মেয়ে, ওর কিছু হয়ে গেলে ওর মামাকে আমি কি জবাব দেব? ভাইটাল সাইন অনুযায়ী তার তো কথা বলার কথা, স্বাভাবিক হয়ে যাবার কথা, কিন্তু কেন যে কথা বলছে না? ডাক্তার, ডাক্তার ও হাসছে কেন? তাই তো। ঝিনুক, ঝিনুক, উফ, আমাকে ডাকবে না তো? চোখ খুললেই স্বপ্নটা আমার ভেঙে যাবে। কিসের স্বপ্ন? চোখ খুল বলছি। এদিকে আমরা টেনশনে মরে যাচ্ছি, আর ও আছে ওর স্বপ্ন নিয়ে। ম্যাডাম, আপনি চাইলে আপনার ভাগ্নিকে বাসায় নিয়ে যেতে পারেন। শি ইজ অল রাইট। শুনেছিস ডাক্তার কি বললেন? চল মা, চল। মে আই কাম ইন? ইয়েস। আপনারা আপনারা ঝিনুকের কাছে কি চান? ওনাকে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। যে মাস্তান আব্বাসের লোকদের পিটিয়েছে তাকে খুঁজে বের করতে হবে। কেন বলুন তো? ওই মাস্তান আব্বাসের লোকদের এমন ভাবে পিটিয়েছে যে ওরা কেউ 3 মাসের আগে হাসপাতাল থেকে বের হতে পারবে না। একজনের বুকের 6টা হাড় ভেঙেছে, একজনের ভেঙেছে মেরুদণ্ড, 2জন এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। কি? আরে ওনাকে তো আমার দরকার। এমন লোক পাশে থাকলে জীবনে আর আমাকে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না। কি অ্যাকশন, কি স্টাইল, উফ, কি চেহারা। এসে সাহেব, আপনি যদি ওর ঠিকানা পান তাহলে সবার আগে আমাকে জানাবেন। মানে? ঝিনুক, কি উল্টাপাল্টা বলছিস? ওই ছেলেকে দিয়ে তুই কি করবি? খুঁজে পেলে সরাসরি তাকে গিয়ে বলবো আমি তাকে ভালোবাসি। আই এম ইন লাভ, আই এম ইন লাভ, আই এম ইন লাভ। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি যতদিন আছি আর আমার দোকান যতদিন আছে ততদিন তোর কোনো টেনশন নাই। তোর কি কি লাগবে আমারে কম। আচ্ছা ঠিক আছে, তুই দোকানে যা, আমি আসছি। আচ্ছা, কালকে সময় মতো ক্লাসে চলে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলে আসবো। তুই আবার দেরি করিস না। কি হলো, এখানে দাঁড়িয়ে পড়লি কেন? ভেতরে যাবি না? না রে, আমার ভালো লাগছে না, তুই যা। আচ্ছা।
স্বাস্থ্যের জন্য যতটুকু ক্ষতিকর, এই চুইংগাম স্বাস্থ্যের জন্য ঠিক ততটুকু উপকারী। নো থ্যাঙ্কস। রেখে দাও, আমি কারো কাছে ঋণী থাকি না। ঝিনুক, সিগারেট উল্টো ধরিয়েছ, ঠিক করে নাও। সাকিব তুই কোথায়? আমি চিটাগাং, কিন্তু তুই ফোন বন্ধ করে রেখেছিলি কেন? চার্জার সাথে ছিল না, সকালে চার্জ দিয়ে তারপর খুলেছি। মতিনকে তুই ফোন দিয়েছিলি? ঢাকার পরিস্থিতি খুব গরম। শোন, ওইদিকে যাবার কোনো প্রয়োজন নেই। আমাকেও মতিন তাই বলেছে, কিন্তু দোস্ত আমি তো এখনো বুঝলাম না গুলিটা করলো কে। আমি তো ট্রিগারেই চাপ দিইনি। ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা, তুই এখন কার শেল্টারে? কারো শেল্টারে না, আমি এক বন্ধুর ওয়াদা রক্ষা করতে তার ব্যাগ পৌঁছে দিতে এসেছি কক্সবাজারে। সমাজসেবা বন্ধ কর, মনে রাখিস সারা দেশের পুলিশ তোকে আর আমাকে নেতার খুনি বলে খুঁজছে। ভাগ্যিস আমাদের কোনো ছবি ওদের হাতে নেই, থাকলে এতক্ষণে 12টা বেজে যেত। ঠিকই বলেছিস। যাকগে, আপাতত সাবধানে থাকিস আর সিম চেঞ্জ করে নিস। তুইও বদলে ফেলিস, আর নতুন নাম্বারটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানিয়ে দিস। ঠিক আছে। তুমি কে? তোমার নাম কি? অভি, কার সঙ্গে কথা বলছো? জানি না মা, নাম বলছে না। ভাবি, আপা, তুমি এমন করছো কেন? সবুজ, 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 আমার সবুজ। সবুজ? কি বলছো? সবুজ, সবুজ ও সবুজ হতে যাবে কেন? তোরা চিনতে পারিসনি, কিন্তু আমি ঠিকই চিনেছি। এই ব্যাগটা দেখেছিস? এই স্কুল ব্যাগ হাতে আমার সবুজ ঘর ছেড়েছিল। আমার আর কোনো প্রমাণ চাই না, আমি জানি এটাই আমার সবুজ। সবুজ, এতদিন কোথায় ছিলি বাবা? তোর অপেক্ষায় এই 15টা বছর যে চোখের পানি চোখে শুকিয়েছে। আজ এতদিন পর তোকে দেখে আমার অন্তরটা জোড়ালো বাবা। ওগো, কোথায় গেলে? এসে দেখে যাও, আমার সবুজ আমাদের ঘরে ফিরে এসেছে। এখন আমি কি করে বলবো ওনাদের যে ওনাদের সবুজ বেঁচে নেই? সবুজ? হ্যাঁ, দেখো তোমার সবুজ, সবুজ ফিরে এসেছে। তুমি চলাফেরা করতে পারছো মমতা? তুমি কথা বলতে পারছো? হ্যাঁ, আমার আর কোনো অসুখ নেই। সবুজ, তোর বাবাকে সালাম কর। এখানে বড় সবুজকে কেউ চেনে না। ওদের সবুজ হয়ে কয়েকটা দিন যদি এখানে থেকে যায়, আপত্তি কোথায়? ওরা ওদের সন্তানকে কিছুদিনের জন্য ফিরে পাবে, আমারও গা ঢাকা দেওয়া হবে। সালাম কর। সবুজ, আমার বাবা। আমি জানতাম আমার সন্তান আমাকে সারা জীবন ভুলে থাকতে পারবে না, ফিরে তাকে আসতেই হবে। আমি জানতাম। আল্লাহর কাছে এতগুলো বছর আমি শুধু তোর ফিরে আসারই দোয়া করেছি বাবা।
এতদিন পর তোর আমাদের কথা মনে পড়লো? পরীক্ষায় পাশ করিনি বলে ঘর ছেড়ে পালিয়েছিলাম বাবা। উদ্দেশ্য ছিল দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বাড়ি ফিরবো বাবা। এই যে দেখো, তোমার সন্তান কৃতিত্বের সাথে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করেছে বাবা। এই যে দেখো তার সার্টিফিকেট। মামন, মামন দেখেছিস? আমাদের সবুজ অ্যাকাউন্টিং এ মাস্টার্স পাশ করেছে, ফার্স্ট ক্লাস পেয়েছে। হ্যাঁ, মমতা দেখেছো? হ্যাঁ? এতদিন কোথায় ছিলে সবুজ? ময়মনসিংহের একজন ব্যবসায়ীর কাছে। উনি আমার পড়াশোনার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। একটা চিঠি কি লেখার প্রয়োজন মনে করনি সবুজ? কি লিখতাম? আমাকে নিয়ে আমার বাবার কত আশা ভরসা, আর সেই আমি পরীক্ষায় ফেল করেছি, বৃত্তিও পাইনি। তাই আমি ভয় পেয়েই। সবুজ, আজ আমাকে ছুঁয়ে একটা প্রতিজ্ঞা কর বাবা, আর কোনোদিন তুই বাড়ি ছেড়ে পালাবি না। আমার জন্য না, আমি তোর মায়ের জন্য তোকে ঘর ছাড়তে নিষেধ করছি বাবা। তুই জানিস না, তোর শোকে তোর মা এই 15টা বছর জীবন্ত লাশের মতো বিছানায় শুয়ে কাটিয়েছে। দ্বিতীয়বার যদি তোকে হারাতে হয়, তাহলে আর তোর মা সহ্য করতে পারবে না। বল বাবা, আমার কাছে প্রতিজ্ঞা কর, আর কোনোদিন তুই ঘর ছেড়ে যাবি না। না বাবা, আমি আর আমার মাকে ছেড়ে কোথাও যাব না। যাই, আমি পুরো গ্রামে মিষ্টি বিলানোর ব্যবস্থা করি। আরে শুধু কি মিষ্টি, যে যা খেতে চাই তাই খাওয়াবো। চলো মমতা, দাঁড়া, আমিও তোদের সাথে যাব। আজ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন, আমার সন্তান আমার ঘরে ফিরে এসেছে। চল চল। বললেই হলো সবুজ, কোনো খোঁজ নেই, খবর নেই। এত বছর পর আমার বাবা মায়ের কথা মনে পড়েছে। সব ভুয়া। তুই দেখ, আমি এক্ষুনি প্রমাণ করে দেব ও সবুজ না। মা, ওকে মাটি, মাটি ও হচ্ছে সবুজ, আর সবুজ ও হচ্ছে। মা, আমি জানি ও হচ্ছে মামুন মামার মেয়ে, তাই না? বুঝলাম। তুমি আমাকে চেনো, কিন্তু ফুপা ফুপির চোখে ধোকা দিতে পারলো, তুমি আমার চোখকে ধোকা দিতে পারবে না। তুমি যে সবুজ, তার কি প্রমাণ আছে তোমার কাছে? ছোটবেলার এই স্কুল ব্যাগ ছাড়া প্রমাণ দেওয়ার মতো আমার আর কিছুই নেই। এটা কোনো প্রমাণ হলো? আমি কাগজপত্রে প্রমাণ চাই। কাগজপত্র নেই, কিন্তু চাইলে চুলে ধরে দুটো টান দিতে পারি। গায়ে গতরে বড় হলে কি হবে আপা? তোমার সবুজের দুষ্টুমিটা কিন্তু ঠিক আগের মতোই আছে। তাতেই বোঝা যায় ও আমাদেরই সবুজ। আর যদি সবুজ না হবে, তাহলে আমাদের সবাইকে চিনলো কি করে? কিন্তু আন্টি, ও আমাদের। ও অনেক লম্বা জার্নি করে এসেছে। তুই যা, ওকে রুমটা দেখিয়ে দে। রুম দেখাতে হবে কেন? ও সবুজ হলে তো নিজের রুমে নিজেই যেতে পারবে। কি মিস্টার, পারবে না? অবশ্যই পারবো, বাড়ি তো আগেরটাই আছে। নিশ্চয়ই আমার রুমও সেই আগেরটাই আছে। আছে তো ঠিকই, কিন্তু আগে খুঁজে বের করো, তারপর বুঝবো তুমি সত্যিকারের সবুজ কিনা। ওকে, চলো এসো। বললেই হলো ওর নাম সবুজ, নিজের রুমও চিনতে পারছে না। খুব চালাক। সবুজের ছোটবেলার ছবি দেখে রুমটা ঠিকই চিনে গেছো, তাই না? যতই রুম চেনো, আমি জীবনেও মেনে নিব না তুমি সবুজ। আমি সবুজ হলে তোমার সমস্যা কোথায়? সবুজ দেখতে কত সুন্দর ছিল, আর তোমাকে দেখলে তো মনে হয় রাস্তার কোনো খুনে ডাকাত। খুনে ডাকাত হলে সার্টিফিকেট নিয়ে এই বাড়িতে কেন আসবো? আমি ওসব সার্টিফিকেট বিশ্বাস করি না।
তোমার বিশ্বাসে আমার কিছুই যায় আসে না। আমার মা বিশ্বাস করেছে, আমার বাবা আমাকে বুকে টেনে নিয়েছে, এতেই আমি অনেক খুশি। এখন আমাকে একটু একা থাকতে দাও, আমি খুব টায়ার্ড। ওকে, যাচ্ছি। আর শোনো, উল্টো দিকেরটা আমার রুম। ডিস্টার্ব করার কোনো চেষ্টা করলে কিন্তু সোজা আমি তোমার বাবার কাছে বিচার দেব। বাই। নিজেই ডিস্টার্ব। এই বলতো, তোর কি হয়েছে? আমার কি হয়েছে তা তোকে বুঝাতে পারবো না। এমন সময় সে আমার পাশে থাকলে কতই না মজা হতো জানিস। শুধুই না বারবার তার কথা মনে হচ্ছে। সেদিনের অ্যাক্সিডেন্টে মনে হয় মাথার সবগুলো তার ছিঁড়ে গেছে। আরে এখানে তো নীলা ছিল, আমি তো ভেবেছি। আমি নীলা নই, আমি সাগির। নেক্সট টাইম থেকে কার কাঁধে মাথা রাখছেন তা দয়া করে একটু খেয়াল রাখবেন। বাই। ঘুম হারাম চলে গেছে জীবনে সব আরাম। যা হবার হোক, লোকে যা বলুক, হতে দাও কিছু বদনাম, কিছু বদনাম, কিছু বদনাম। পাগলে মন জানি না কখন এতটা পাগল হতে পারলো, তোমাকে সে জয় করে যে তোমার মনের কাছে হারলো। পাগলে মন জানি না কখন এতটা পাগল হতে পারলো, তোমাকে সে জয় করে যে তোমার মনের কাছে হারলো। সুখে সুখে ধুকে ধুকে পুড়ে মরলাম, পুড়ে মরলাম, পুড়ে মরলাম। ভেতর হয়েছে খবর, সে খবর লুকানো যায় না। তোমাকে দেখে ছবি এঁকে দু চোখ হয়ে গেছে আয়না। তুমি জীবন, তুমি মরণ, ভালোবেসে অবশেষে আজ জানলাম, আজ জানলাম, আজ জানলাম। তোমাকে দেখার পর ঘুম হারা
চলে গেছে জীবনে সব আরাম, চাহাবার হোক লোকে যা বলুক, হতে দাও কিছু বদনাম, কিছু বদনাম, কিছু বদনাম। তোমাকে দেখার পর ঘুম হারাম, চলে গেছে জীবনে সব আরাম, যা হবার হোক লোকে যা বলুক, হতে দাও কিছু বদনাম, কিছু বদনাম, কিছু বদনাম। খোকা, জি মা। বসে বসে কি করছিস? না মা, শোয়ার আয়োজন করছি। নে, শোবার আগে দুধটুকু খেয়ে নে। দুধ? এখন দুধ খেতে হবে? ছোটবেলায় তুই দুধ খাওয়া নিয়ে এমন করতিস, ভুলিয়ে ভালিয়ে তোকে জোর করে দুধ খাওয়াতে হতো। নে। কিন্তু মা, দুধ যে আমি খেতে পারি না। কে বলেছে পারিস না? নে, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। নে। নে, বাকিটা শেষ কর। নে বাবা, এবার ঘুমিয়ে পড়। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কি রে, কাঁদছিস? না মা, অনেকদিন পর তোমার হাতের স্পর্শ পেয়েছি তো, তাই চোখ এমনিতেই ভিজে উঠছে। আচ্ছা মা, তুমি ওষুধ খেয়েছো তো? আমার আর কোনো ওষুধের প্রয়োজন নেই। আমার সবচেয়ে বড় ওষুধ আমার সোনামানিক আজ আমার বুকে ফিরে এসেছে। আমার আর কোনো ওষুধ লাগবে না। মাটি বলছিল ডাক্তার নাকি বাবাকে ওষুধ দিয়ে গেছে। কি হয়েছে বাবার? তুই চলে যাবার পর আমার কি অবস্থা হয়েছিল তা তো তুই এসে দেখেছিস। জীবন ছিল কিন্তু বোধ ছিল না। আর তোর বাবা তোকে হারিয়ে প্রতিটা মুহূর্তে কষ্ট পেয়েছে। প্রত্যেকটা দিন তোকে খুঁজেছে। তোকে খুঁজতে গিয়ে নিজের ব্যবসা বাণিজ্য কোনো দিকেই মন দিতে পারেনি। নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর না দিয়ে 15টা বছর প্রত্যেকটা পত্রিকায়, বাসে, ট্রেনে তোর জন্য হারানো বিজ্ঞপ্তি প্রচার করে গেছে। একটা মানুষ আর কত সইতে পারে বল? তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বাবাকে আর কোনো কষ্ট পেতে দেব না। আমি জানি। এবার চোখ বন্ধ কর। ও আচ্ছা, কাল সন্ধ্যায় কিন্তু তোর চাচাতো বোন টিকলিকে পাত্রপক্ষ দেখতে আসবে। যদি পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে যেতে পারে। তাই নাকি? এ তো খুবই খুশির কথা। হ্যাঁ, এবার ঘুমা। এই সময় তুমি উপরে কেন? নিচে তো পাত্রপক্ষ চলে এসেছে। কিন্তু নিচে যাওয়া আমার জন্য বন্ধ। কেন? ফুপি নিষেধ করেছে। নিষেধ করবে কেন? টিকলিকে দেখতে এসেছে আর তুমি থাকবে না? আরে বুদ্ধু, গাড়ি কেনার সময় সামনে মার্সিডিজ থাকলে কেউ কি টয়োটা গাড়ির দিকে তাকাবে? মানে? আহা, বোকা ছেলে। মনে করো তুমি টিভি কিনতে গেছো, সামনে আছে 56 ইঞ্চি প্লাজমা টিভি, সেটা রেখে কেউ 17 ইঞ্চি টিভির দিকে তাকাবে? এসবের সাথে মেয়ে দেখার কি সম্পর্ক? ওহো হাদারাম, মা বলেছে আমি সামনে থাকলে টিকলিকে কেউ পছন্দ করবে না। আসলে আমি টিকলির চেয়ে বেশি সুন্দরী তো, তাই। হাসছো কেন? তোমাকে সুন্দরী বললো কে? 6 নাম্বার বাসের হেডলাইটের মতো দুইটা চোখ, বোচা নাক, চুলের কোনো সাইজ নেই। এটা সুন্দরের কোন নমুনা? কি আমি দেখতে খারাপ?
দেখতে ভালো হলে কি তোমাকে রেখে তোমার ছোট বোনকে বিয়ের জন্য দেখতে আসে? দেখো সবুজ, ভালো হবে না কিন্তু। এতে খারাপ হবার কি আছে? যা সত্যি তাই তো বলছি। গাড়ি কিনতে গেলে মার্সিডিজ কেনে কয়জন? মানুষ তো টয়োটাই কেনে। আর সবার বাসায় তো 56 ইঞ্চি টিভি মানায় না, তাই 17 ইঞ্চি টিভি বিক্রি হয়। মানে বুঝেছো? মানে তুমি হলো গিয়ে অচল মাল। আমি অচল মাল? আমি দেখতে কুৎসিত। হ্যাঁ, তার উপর শয়তানের হাড্ডি। আল্লাহই জানে কার গলায় এই মাল ঝুলবে। না, এই জীবন আমি আর রাখবো না। এখন রাত দিয়ে এখান থেকে পরে মরে যাবো। বাবা রে, না না, আমি মরতে যাবো কেন? আমি জীবনে মরবো না। আমি বেঁচে থেকে ওই কন্যাটাকে শায়েস্তা করবো। এই তাড়াতাড়ি হাত চালা। এসব কি হচ্ছে? বুঝলেন না? ইংরেজিতে ফেন্সিং, বাংলায় বেড়া লাগানো হইতাছে। কাটা তারের বেড়া দিয়া আমার জমি আমি দখল নিতাছি। দখল নিতেছে মানে? আমার জমি তুমি দখল মারকে? আমি কে? হায় 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 হায়, আমারে চিন্তাছেন না? কমল চক্রবর্তী আমার নাম, মনে নাই? এই জমি আমার কাছে বন্ধক রাইখা 40 লাখ টাকা নিছিলেন, বুঝা গেলেন? কমল চক্রবর্তীর সেই 40 লাখ টাকা চক্রবৃদ্ধি হারে সুদে আসলে 1 কোটি টাকা হইছে। টাকা তো আর এই জন্মে পামু না, তাই জমি নিজের কইরা নিতাছি। কিন্তু এই দলিল বলছে আমার হাতে আরো 6 মাস সময় আছে। এই 6 মাসের আগে তুমি আমার জমি দখল নিতে পারো না। কি কয়? 6 বছরে যা পারেন নাই, তার 6 মাসে কই থেকে পারবেন? দেন দেন, এই দলিলের আর কোনো দরকার নাই আপনার। কমল, তুমি ভুলে গেছো বাবারও কিন্তু বাবা আছে। আমি প্রয়োজনে আইনের কাছে যাব। আমি সংখ্যালঘু বইলা আমারে থ্রেট করেন, আমারে ভয় দেখান? আমি কি ভিনদেশি ধুতি নাকি যে আইনের নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলামু? আমি অরিজিনাল, এই মাটির, এই দেশের আইন কানুনের প্রতি আমার অগাধ ভক্তি শ্রদ্ধা। ভগবান ভগবান, তাই তো ম্যাজিস্ট্রেট সাহেবের কত সেবা করতেছি। ম্যাজিস্ট্রেট? আপনি একজন ম্যাজিস্ট্রেট হয়ে এত বড় অন্যায় কি করে সমর্থন করছেন? শোনেন কবির চৌধুরী সাহেব, জমির দখল নেবার সময় যদি আপনি ভেজাল করেন তাহলে দেওয়ানি মামলা হবে, আর যদি মারামারি খুনোখুনি করেন তাহলে ফৌজদারি মামলা হবে। আর মামলা যদি করেন তো মামলার হাজিরা দিতে দিতে মোটামুটি জীবন শেষ। তাই বলছি, ঝামেলা না বাড়িয়ে ওদের কাজ ওদের করতে দিন। আমি বুঝতে পেরেছি আপনি হয়তো কমলের টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, কিন্তু আমি জানি আপনার উপরও আইন আছে। আমি ডিসির কাছে যাব, এসপির কাছে যাব, আমি প্রয়োজন হলে ডিস্ট্রিক্ট জজের কাছে যাব, আপনাদের সবাইকে অ্যারেস্ট করাবো। দাদা, এতদিন ভাবছিলাম আপনার গাড়িটাই 1934 সালের মডেলের, এখন দেখতেছি আপনার ব্রেনটা তার চেয়েও পুরানা। এত পুরানা ব্রেনে কিচ্ছু হইব না। এই ধুতিরে এত সহজে আপনার জমি থেকে খেদাইতে পারবেন না। ঠিক আছে কমল, আমিও দেখে নেব, দেখে নেব। এসো ভাই। আর জান মিয়া।
কমল বাবু, আপনি কিন্তু অন্যায় করছেন। হায় 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 হায়, ভগবান ভগবান, এইটা আবার কোন আপদ? এই মিয়া, ন্যায় অন্যায় বুঝনের লোক এইখানে আছে, তুমি কেটা? আমি ওই বাড়ির ছেলে, কবির চৌধুরী আমার বাবা। ও, তুমি তাইলে সবুজ, এতদিন পর ফিরে আইছো। তা আইছো ভালো করছো। এক কাম করো, বাসায় ফিরা গিয়া কাফনের কাপড় আর খাটিয়ার ব্যবস্থা করো। তোমার বাপ জায়গা বেজায়গায় দৌড়ায়া যখন দেখবো এই জমি আমার, তখন কবির সাহেবের প্রেসার বাড়বো, স্টকও করতে পারে। তাই আগের থেকে সব ব্যবস্থা করে রাখো, যাও। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি তো আইনের লোক, আপনি সুদখোরটাকে বোঝান। বোঝানোর কিছু নাই। জমি জমার ব্যাপারে প্রথম শর্ত হলো দখলই সত্য, এর উপরে কোনো আইন নাই। তার মানে এই ব্যাপারে আপনার কোনো কিছুই করার নেই? ভালো করে চিন্তা ভাবনা করে বলেন, আসলেই কি কোনো কিছু করার নেই? কতবার বলবো না না না? আপনার যখন কোনো কিছুই করার নেই, তাহলে দেখেন আমি কি করতে পারি। এই যে দলিল। সবুজের গায়ে এত জোর? হ্যাঁ, আমার ভাইয়া বলেছে সবুজের সামনে নাকি সব হিরো ফেল। কি আমার হিরো রে? যতই বলিস আপু, আমরা কিন্তু প্রথম থেকেই সবুজ ভাইয়াকে ভুল বুঝেছি। কি তুই ওই সবুজের দলে? যা যা এখান থেকে, অসভ্য। এই ওইদিকে কি দেখছিস? এই আরে ওইদিকে কি দেখছিস?
সত্যি কিন্তু হিরোর মতো। হিরোগিরি বের করছি। যা যা, বেরো বেরো আমার বাসা থেকে। যা, ওঠ, আরে যা এখান থেকে, যা যা বলছি, চলে যা এখান থেকে, যা। ভেতরে যাব। যাবার আগে আমার কিছু কথা শুনতে হবে। তুমি নাকি ওই কমলের গুন্ডাদের পিটিয়ে লাশ বানিয়েছো? লাশ বানাইনি, যতটুকু মারের দরকার ছিল ঠিক ততটুকুই মেরেছি। আমি বিশ্বাস করি না। আমি শিওর ওরা সবগুলো তারিখে আগে থেকেই চাল হয়েছিল, আর তোমার হাতের ছোঁয়া লাগার সাথে সাথে মাটিতে পড়ে গেছে। আর তোমার জায়গায় আমি থাকলে ওরা আমার সাথেও পারতো না। হতে পারে। এখন সরো, আমি ভেতরে যাব। ভেতরে যাবো মানে? এত দরদ কিসের তোমার? হ্যাঁ, আসার পর থেকে কথা বলার কত সুযোগ খুঁজছি, আর তুমি পাত্তাই দিচ্ছ না। এই বাড়িতে আমাকে ট্যাক্স দিয়ে না চললে তোমার কি অবস্থা হবে তুমি জানো? তুমি কি ভাবো নিজেকে? আসার পর থেকে তোর বহুত অত্যাচার সহ্য করছি, কিন্তু আর করব না। আজকের পর থেকে যদি তুই আমার পেছনে লাগিস, রাতে কেচি দিয়ে তোর মাথার সব চুল আমি কেটে দেবো, তোর মুখে কালি লাগিয়ে তোকে কালো বিড়াল বানিয়ে দেবো। ধরে নে, কিন্তু খোদার কসম, আল্লাহ মুখ দিছে একটা, সারাক্ষণ কটর 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 কটর। আমি কিন্তু তোমার কাছে বিচার দেবো। যদি বিচার দিস, রাতে তোর রুমের দরজা ভেঙে তোর ঘরে ঢুকে তোকে এমন সাইজ করব যে কাল সকালবেলা আর ঘর থেকে বের হতে পারবি না। যা। পশু একটা। হ্যাঁ, আমি পশু। আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাকে ঘাটালে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। আচ্ছা, আজ রাতে দেখবো